জীবনানন্দ দাশের বিভিন্ন লেখায় মেয়ে মঞ্জুশ্রী দাস ও তার ছায়া যেন ঘুরে ঘুরে একা কথা কয়, আর সেই মেয়ের রূপ সবসময় বিষাদ মাখানো। জীবনানন্দ দাশ তাঁর ডায়েরিতে লিখছেন, যখন আমি আমার পরিত্যক্ত ছোট্ট মেয়েটির কথা ভাবি, উদলা টুর টুর করে হাঁটছে আর সকলের দিকে তাকাচ্ছে, যেখানে সবাই সহানুভূতিহীন, আমার চোখের জল বাঁধ মানে না। কবিতায় লিখছেন, আমার এ ছোট মেয়ে, সব শেষ মেয়ে এই, শুয়ে আছে বিছানার পাশে, ভুলে যাই ওর কথা, আমার প্রথম মেয়ে সেই। মেঘ দিয়ে ভেসে আসে যেন, বলে এসে, বাবা তুমি ভালো আছো, ভালো আছো, ভালোবাসো। হাতখানা ধরি তার, ধোঁয়া শুধু, কাপড়ের মতো সাদা মুখখানা কেন, তবু তারই চাই আমি, তারই শুধু, পৃথিবীতে আর কিছু নয়। উপন্যাসে লিখছেন, খুকি খাটের এক কিনারে পা ঝুলিয়ে পাথরের মতো চুপচাপ বসে থাকে। বয়স 2.5 বছর, দেখায় 1 বছরের মতো। বিচার কল্পনার শক্তি হয়তো 40 বছরের গৃহিণীর মতো। জীবনের আস্বাদ 70 বছরের মানুষের মতো। এর ভবিষ্যৎ কি আমি ঠিক ঠাউর করে উঠতে পারি না কিছু। চিঠিতে এক চিরকালীন বাবার আর্তস্বর, তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। ইতিপূর্বে তোমার জ্বরের খবর পেয়ে চিন্তিত ছিলাম। ঠান্ডা লেগে জ্বর হয়েছিল হয়তো। এখন খুব সাবধানে থাকবে। বিদেশি অসুখ করলে আমাদের খুব উদ্বেগ। বোন সুপ্রভার স্বামী চিদানন্দ দাশগুপ্তকে চিঠিতে দুঃখ করে মেয়ে মঞ্জুশ্রীর ম্যাট্রিকে 3rd ডিভিশনে পাশ করার কথা জানাচ্ছেন। যখন মঞ্জুশ্রী পড়াশোনা করতে পিসি সুচরিতা দাসের কাছে তমলুক যাচ্ছে, বাবা নিজের হাতে মেয়ের জামা কাপড় গুছিয়ে দিচ্ছেন। 1931-এর ডায়েরিতে জীবনানন্দ দাশ এমন কথাও লিখেছেন, কেন আমার সন্তান এত কুৎসিত হলো? চারপাশে কত সুন্দর শিশু, লাবণ্য কত সুন্দর, নিশ্চয়ই আমার স্বামিত্বের জন্যই। পৃথিবীর আজব কিস্সা ও রহস্য। মেয়ে মঞ্জুশ্রী 1931 থেকে 1995, যেন কক্ষপথ থেকে বিচ্যুত কোনো নক্ষত্র। জীবনটাকে কোনোদিনই জুৎসই করে বুনতে পারলেন না। ট্রেন থেকে নামার সময় ভুলে গিয়ে বাবার অনেকগুলো খাতা হারিয়ে ফেললেন। বাবার অনেক খাতা বন্ধু বান্ধবদের দিয়ে আর ফেরত নিলেন না। বাবাকে নিয়ে পিএইচডি শুরু করলেন, অথচ শেষ করতে পারলেন না। গবেষণাপত্রটি পড়তে পড়তে বুকে পাথর চেপে বসে। একজন নিঃসম্বল মেয়ে ওর কাছে ঘুরে মৃত বাবার সম্পর্কে সাক্ষাৎকার সংগ্রহ করছেন। বিয়ে হয়েছিল রূপেন্দ্র নারায়ণের সঙ্গে, কিন্তু তা বেশি দিন টেকেনি। বিবাহ বহির্ভূত যে সম্পর্কগুলিতে জড়িয়েছেন, কোনোটি স্থায়ী হয়নি। বাবার মতো কোনো চাকরি টিকিয়ে রাখতে পারতেন না। জার্মানির বন শহর থেকে কাশ্মীর, পাঞ্জাব, কলকাতা কোথাও থিতু হতে পারেননি। সাউথ পয়েন্ট স্কুল থেকে বাংলা একাডেমি, কোথায় না চাকরি করেছেন। কবিতা লিখতেন যে, কবির বড় আদরের মেয়েটি, বাবা তুমি ভালো আছো, ভালো আছো, ভালোবাসো তো। কবিতা লিখে সফলতা না পেলেও মঞ্জুশ্রীর কবিতায় যে সম্ভাবনা ছিল তা টের পাওয়া যায়। তিনি এমন পংক্তি লিখতে পারতেন, তার কবি প্রতিভা সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ থাকে না। একখানি হলুদ চাঁদে যে কালো দাগ, সেখানে হাত বাড়ালেও আমার নৈসঙ্গের টুকরো জোড়া লাগবে না। একটা ক্ষয়ের ক্ষতির বিবর্ণ ছাপা হেঁটে আসছে পলেস্তরা খসা দেওয়ালে। কোনো জখমের কালো দাগে গড়িয়ে গড়িয়ে আসছে হলুদ পাতার খসখসানি। এবারে কাছে আছড়ে পড়া স্বরকে দুহাতে তুলে নিয়ে সময়ের কালো কালো সমুদ্রে মুঠো মুঠো ছড়িয়ে দেখা যাক, কবির বড় আদরের মেয়ে ছিল মঞ্জু। ডায়েরির পাতায় পাতায় তার সাক্ষ্য। কে একটি ছোট মেয়ে বাবা বাবা বলে ডাকে, আর জীবনানন্দের মঞ্জুর কথা মনে পড়ে যায়।
জীবনানন্দ দাশ মেয়ের নাম বড় সাধ করে রেখেছিলেন মঞ্জুশ্রী। আপাতত নিরীহ এই ঘটনার নেপথ্যে কোনো অভিপ্রায় থাকতে পারে ভেবে দেখিনি, কিন্তু মানুষটা যে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের বৌদ্ধ ধর্মপ্রীতির কথা আমরা সবাই কম বেশি জানি অতীশ দীপঙ্করকে নিয়ে তার মুগ্ধতার কথা। এমনকি কখনো মনে হয় বনলতা সেনের যাত্রাপথ তো প্রকৃত প্রস্তাবে কোনো বৌদ্ধ চিন্তকের যাত্রাপথ। মঞ্জুশ্রী নামটাও এই বৌদ্ধ দর্শনের সঙ্গে জড়িয়ে আছে। মঞ্জুশ্রী একটা দর্শন, আর এই দর্শন জীবনানন্দ দাশের কবিতার ভর কেন্দ্র। কি সেই ভর কেন্দ্র? সেই ভর কেন্দ্র প্রজ্ঞা ও করুণা, যা জীবনানন্দের কবিতার পরতে পরতে দেখতে পাই। করুণ শঙ্খ থেকে করুণ স্তন, কোথায় না জীবনানন্দ করুণার ছায়া বিছিয়েছেন। চারদিকে রাত্রি নক্ষত্রের আলোর মতো তার কাছে দয়ার মতো। জ্ঞানের বিহনে তাঁর মতে প্রেম নেই। জীবনানন্দ দাশই তো লেখেন, এই মশারির ছায়ার ভিতর প্রেম নয়, কামনা নয়, শক্তির আনন্দ নয়, প্রতিভার গৌরব নয়, অনেক দিন থেকে করুণা আমার ঘরের ভিতর বাসা বেঁধে রয়েছে। মহাযানী বৌদ্ধরা নিজেদের বোধিসত্ত্ব বলে মনে করেন, তাই মহাযানকে বোধিসত্ত্ব যেন বলা হয়। বোধিসত্ত্ব সকল জীবের জন্য অসীম করুণা ও মৈত্রী অনুভব করেন। তিনি দুঃখ জর্জরিত প্রাণীদের উদ্ধারে বিগলিত প্রাণ। জগতের কল্যাণ সাধনেই বোধিসত্ত্ব জীবনের সার্থকতা। বিশ্বের একটি প্রাণীও যদি দুঃখানুভব করে, অমুক্ত থাকে, তবে তিনি নিজের মুক্তিকে তৃণবৎ ত্যাগ করেন। জন্মের ক্রমানুসারে বোধিসত্ত্বর প্রথম রূপ অবলোকিতেশ্বর, তারপর মঞ্জুশ্রী, যথাক্রমে করুণা ও প্রজ্ঞার আধার। কাকে স্বাভাবিক বলে? জীবনানন্দ কি তথাকথিত অর্থে খুব স্বাভাবিক ছিলেন? ডায়েরিতে দেখছি জীবনানন্দ দাশ মনোবিজ্ঞানী ও ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক সোসাইটির প্রথম সভাপতি গিরীন্দ্র শেখর বসুর কাছে ভিজিট করছেন এবং প্রায় একই সময়ে ডায়েরিতে লিখছেন, আমার স্মৃতি খুব দুর্বল, আমি বেশিক্ষণ যুক্তিসম্মতভাবে গুছিয়ে কথা বলতে অভ্যস্ত নই, এমনকি সঠিক শব্দ, বাক্যাংশ ও প্রকাশ রীতি সময় মতো খুঁজে না পেয়ে গদ্য বলতে বা লিখতে পারি না। যাঁরা জীবনানন্দকে প্রত্যক্ষ করেছেন তাঁদের স্মৃতিকথায় কবির অকারণে হঠাৎ হেসে ওঠা, হঠাৎ রেগে ওঠা বা হঠাৎ নিষ্ক্রমণ তো একরকমের অস্বাভাবিকতাই। মঞ্জুশ্রীর ওপর বাবার এই স্বভাব বর্তেছে। ভূমেন্দ্র গুহর ভাষায় আসল কথা তার একটা বিশ্বাসপরায়ণ, যথোপযুক্ত কথোপকথন সম্ভব ও শৃঙ্খলাশীল পৃথিবী দরকার, যা তার নিজের মতো। তার শৈশবের যাবতীয় সম্ভাবনা অনিবার্যতায় গড়ে ওঠা, সেখানে সে হীন নয়, দুর্বল নয়, কাঙাল বা কেনা পুতুল নয়, পক্ষান্তরে সরাট ও সর্বসম্ভাবনাময়। সে সেই ব্যক্তিগত ও অন্তর্গত পৃথিবী তৈরি করে নেয় বলে সে স্রষ্টা হয়ে ওঠে কখনো কখনো। কিন্তু যার বেলায় এই রকমটা হলো না, তার কি হবে? কোন সার্থক স্রষ্টার যে সন্তান জন্মসূত্রে পিতার থেকে এইসব চরিত্র অর্জন করল, বা পিতার শৈশবের ক্রিয়াশীল যোগাযোগগুলি যার ক্ষেত্রে একইভাবে প্রবল ছিল বলে এই বিশেষ চারিত্র যার উপরেও বর্তালো, কিন্তু যে সমানুপাতিকভাবে বহি পৃথিবীতে স্রষ্টা হয়ে উঠতে পারল না, যার অন্তর্গত পৃথিবীটি সুসামঞ্জস্যে গড়ে উঠে প্রতিকূলতার প্রতিরোধের আবাস বর্ম হয়ে উঠতে পারল না, সে শেষ পর্যন্ত কি হয়ে উঠবে? সে একজন মঞ্জুশ্রী দাস হবে। অতঃপর ভূমেন্দ্র গুহ লিখছেন, মঞ্জুশ্রী দাস পিতা জীবনানন্দের মতোই স্বাভাবিকতা উপার্জন করতে পারলেন না, ভালোবাসতে বা ভালোবাসায় আহত হতে পারলেন না, পারিপার্শ্বিক পৃথিবীকে ভয় পেলেন ও অবিশ্বাস করলেন। কথ্য ভাষায় কথা বলবেন বলে নানা শ্রেণীর শ্রোতার কাছে উপনীত হলেন, কিন্তু কথা বলবার আগেই মুখ হয়ে গেলেন।
সব রকম চাকরিতে শেষ বিচারে বেমানান প্রতিপন্ন হলেন। নিরেট দারিদ্র্যের সঙ্গে মোটামুটি একরকম সমঝোতা করেই জীবনটা কাটিয়ে দিলেন। যে জীবনানন্দ দাশের বই বিক্রি করে প্রকাশকরা লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন, গবেষক ও অধ্যাপকরা দিস্তা দিস্তা কাগজ খরচ করে থিসিস লিখবেন, সুদূর আমেরিকা ও ইউরোপ থেকে কবিকে নিয়ে গবেষণা করতে মানুষ ছুটে আসবেন। একটা ক্লাসে অনুবাদে কবির ঘাস কবিতাটি শুনে বিদেশি ছাত্রছাত্রীর মনে হবে এই কবিতা হুইটম্যানের লিভস অব গ্রাসের অনেক কবিতা থেকে ভালো। সেই কবির কন্যাকে জীবনের শেষ দিনগুলো প্রায় সহায় সম্বলহীন ভাবে কাটাতে হবে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে। জানতেন বাবা কতটা অবহেলিত ও উপেক্ষিত, তাই একক প্রচেষ্টায় নিজের মৃত্যুর 1 বছর আগে 1994-তে জীবনানন্দের জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছিলেন কবির আদরের কন্যা মঞ্জু। দুয়ারে দুয়ারে ঘুরে বহু কষ্টে এই আয়োজন করেছিলেন। নিজের খাওয়া ও বাসস্থানের ঠিক নেই, বাবা মা ভাই মরা এই মেয়েটি যে বড় একলা। তবু বাংলা একাডেমি হলে আনিসুজ্জামান, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, কুমার রায়, জ্যোতির্ময় দত্ত থেকে শুরু করে কে না ছিলেন সেদিন। পত্রিকাতে সংবাদ প্রকাশিত হলো, তাতে লেখা হলো উত্তর পুরুষের এই দায়িত্ব পালন খুবই উপযুক্ত কাজ। কিন্তু সভা আয়োজন কেন করতে হলো কবি কন্যা মঞ্জুশ্রীকে? এই কাজ কি একলা তাঁর ছিল? কলকাতায় এত সাহিত্য সংস্থা, এত কাব্যরসিক, তবে কেন? অদৃষ্টির কে নিষ্ঠুর পরিহাস। মঞ্জুশ্রী জীবিতকালে তার বাবার শেষ জন্মদিনটি পালন করবেন একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে। সেখানে যারা অংশ নেবেন তাদের অনেকেই সেই মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। স্বয়ং কবিকন্যা তো বটেই, এর থেকে একজন কবির বড় ট্রিবিউট বুঝি আর হয় না। সাদা চাদরের মতো বাতাস হেরে জড়ালো সে একবার, কখন উঠেছে ডেকে দাঁড় কাক, চেয়ে দেখি ছোট মেয়ে হামাগুড়ি দিয়ে খেলে, আর কেউ নেই। বাবাকে কতটা নিবিড় ভাবে লক্ষ্য করেছেন বুঝি যখন লেখেন, আমাদের ল্যান্সডাউন রোডের বাড়ির বারান্দায় ছিল একটা ইজি চেয়ার, কাছে একটি নিম গাছ। সেই ইজি চেয়ারে বসে তিনি তার প্রিয় নিম গাছের দিকে তাকিয়ে থাকতেন। মঞ্জুশ্রী দাসও তার প্রিয় বৃক্ষটির দিকে অপলক তাকিয়ে জীবন অতিবাহিত করবেন, এবং যে বৃক্ষটির নাম জীবনানন্দ দাশ। কবিতায় মঞ্জুশ্রী লিখবেন, বিকেলের নিভে আসা আলোয় মোরক ফুলের ছোপ নেয়া, তুলি দিয়ে চেতনায় ছড়িয়ে পড়া গাছালির আস্বাদ এঁকে নিতে চাই।